ছেলেদের মেয়েদের নামে আছে, সেগুলো আমি তো বহু নির্বাচন করেছি সেই 96 থেকে। তো বরাবরই আমার যা সম্পদ সেগুলো 100% ইনকাম ট্যাক্স দেওয়া। আমি কোটি টাকা ইনকাম ট্যাক্স দিই প্রতি বছর। তো স্বাভাবিকভাবেই আমার সবকিছুই জেনে এখানে। এখন তো অনলাইন, এখানে লুকানোর কিছু নাই। লুকানোর কিছু নেই। আমি খাই বা না খাই, আমাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, পে করতে হবে। আমার সমস্ত সম্পদ ওপেন করতে হবে, সেগুলো ওপেন অনেক আগের থেকেই করা আছে। তো সেই প্রেক্ষাপটে আমি আমার হলফনামায় যা যা আছে সব দিয়েছি। আমার সময়ও লেগেছে বেশ কয়েকদিন, যেহেতু আমি অনেকগুলো নির্বাচন করেছি। সেই প্রেক্ষাপটে আমার সমস্যা হয়নি। নির্বাচন কমিশনকে আমার পক্ষপাতমূলক মনে হয়নি। যাদের আমাদের জাতীয় পার্টির অনেকে রিজেক্ট করেছে, সেগুলো আমরা দেখেছি তাদের জেনুইন ভুল। আমি সহ মহাসচিব সহ এগুলো দেখেছি, তাদের জন্য আমরা রিড করতেছি। তো সেই প্রেক্ষাপটে যদি উপযুক্ত প্রমাণ দাখিল আমরা দিতে পারি, সেটা নির্বাচন তারা বৈধভাবে করতে পারবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমান সরকার যেহেতু মবের সরকার, এই সরকার কিন্তু এখনো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। তার কারণ নির্বাচন যখন নাকি ওরা জমা দিতে গিয়েছে, অনেকের উপরে হামলা হয়েছে। নির্বাচন কমিশনের মধ্যেই অনেকের উপর হামলা হয়েছে, অনেককে নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেয়নি, বাইরে এসে অনেককে মারধর করেছে। এগুলো কিন্তু স্পষ্ট, কিন্তু এগুলো ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি। সেখানে মনে হয়েছে আবার নির্বাচন কমিশন হয়তো দুর্বল। যেহেতু 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী ক্যাম্প করার কথা, নির্বাচনী প্রচার করার কথা, কিন্তু অলরেডি কিন্তু নির্বাচনী প্রচার প্রপাগান্ডা জামাত, বিএনপি, আমার এলাকায়ও তারা তো লিস্ট দিয়ে দিয়েছে কোথায় কোথায় কোন দিন গণসংযোগ করবে। তো এগুলো কিন্তু প্রতিদিন হচ্ছে। আমি নির্বাচন কমিশন যখন আমাকে ফোন করেছে, আমি নিজে ফোন করিনি, কারণ এগুলো করে লাভ কি? নির্বাচন কমিশন দেখে যদি অন্ধ থাকে, আমি তাদেরকে কমপ্লেন করে আমার লাভ কি? কিন্তু যখন তারা আমাকে ফোন করেছে, আমি কমপ্লেন গুলো করেছি। তো তাদেরকে বলেছি তোমরা ফেসবুক দেখো, তোমরা এলাকায় লোক পাঠাও, তাদের তো প্রোগ্রাম প্রতিদিন আছে। তো এইগুলো ব্যাপারে তারা কিন্তু এখনো পদক্ষেপ নিতে পারেনি। এই যে প্রতিদিন ক্যাম্পিং হচ্ছে, আমি আজকে ফেসবুকে দেখলাম এনসিপিও ঢাকা মির্জা আব্বাস সাহেবের এলাকা যত সম্ভব নাসিরউদ্দিন পাটোয়ারি সে ক্যাম্পিং করতেছে, জায়গায় জায়গায় বলতেছে হাদি ভাইয়ের বিচার করবে, এই করবো সেই করবো। এগুলো কত, এইগুলো থেকে দুর্বলতা আছে। এটা সব নির্বাচনের সময় ছিল, এখন এটা থাকার কথা না, কিন্তু এটাও দুর্বলতা আছে। কেন এরা সকল দলকে ছাড় দিয়েছে, শুধুমাত্র বাদ জাতীয় পার্টি। যেহেতু এই মুহূর্তে যে নির্বাচন, এই নির্বাচনে একমাত্র দল হচ্ছে জাতীয় পার্টি, যারা বিরোধী দল, যাদের উপর এখনো অত্যাচার, নির্যাতন এবং প্রতিদিন কোনো না কোনো জায়গায় আলোচনা হচ্ছে, মিছিল হচ্ছে, এদেরকে নিষিদ্ধ করো, এই করো সেই করো, এই নানান কথা হচ্ছে। মানে দেশে বিরোধী মত থাকতে পারবে না, যেটা অতীতে আওয়ামী লীগ করেছে বা তার আগে যারা সরকারে ছিল তারা করেছে। 96 এর পর থেকে একই রেওয়াজ, বিরোধী মতকে দমন করতে হবে। সেটা বর্তমানেও যারা যেখানে পারতেছে, যাদের যেখানে শক্তি আছে, সেই দল সেখানে জাতীয় পার্টিকে দমন করার চেষ্টা করতেছে। আল্লাহর রহমত আমরা এই শত অত্যাচার নির্যাতনের পরও আমরা টিকে আছি, আমরা কথা বলতেছি, জনগণের জন্য কথা বলতেছি। এবং আগামী নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ হয়, আর যদি আওয়ামী সমর্থকরা ভোট দিতে যায়, তাহলে আমি আগেই বলেছি জাতীয় পার্টি মিরাকাল কিছু করে দিতে পারে, এবং জাতীয় পার্টি ক্ষমতা আসলে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, এই গ্যারান্টি আমরা দিতে পারি। আর যেটা হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাপার, আপনার টক শোতে আমি এর আগেও বলেছি যে যদি বিদেশি কোনো লোকের সাথে, টেকনোক্রেটের সাথে, কারোর সাথে কোনো আলোচনা হয়, মিটিং হয়, সেটা বাইরে এসে বলা যায় না। ওরা যতটুক বলতে বলে ঠিক ততটুকুই কথাই বাইরে এসে বলা যায়, বলা সম্ভব। জিএম কাদের সাহেব ওই কথাটাই ওই সময় বলেছিলেন। উনি হয়তো দ্রুত গতিতে কথা বলেছেন, ওইভাবে গুছায় বলেনি। যে হঠাৎ প্রশ্ন করতে হঠাৎ উত্তর দিয়েছে যে ইন্ডিয়ার সাথে আলোচনা না করে আমি বলতে পারবো না। সেই একই কথা কিন্তু জামাতের শফিক সাহেব বলছে, যেহেতু তারা এখন ক্ষমতায়, তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই। তাদের বিরুদ্ধে কথা বললে একমাত্র বিএনপি বলতে পারবে, অন্য দলের বলার শক্তি নাই। এখন আমি জামাতের বিরুদ্ধে কথা বলবো, আমার বাড়িতে এসে হামলা করবে, রাস্তায় আমাকে হামলা করবে, অ্যাটাক করবে, এটার তো নিরাপত্তা নাই। কারণ সরকার তো নিরাপত্তা দিতে পারবে না। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এই ডাকসুর ভিপি সে বলতেছে এই স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অপদার্থ, তার পদত্যাগ করা দরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যৌক্তিক কথা বলেছেন। তো বাংলাদেশের ইতিহাসে
বা পৃথিবীর ইতিহাসে এই ধরনের কথা একজন প্রেজেন্ট মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তার পদে কথা বলে, তার বদনাম করে, এটা কি হয় নাকি? কিন্তু সে সেটা করতেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রীর যে ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে লোকটাকে শ্রদ্ধা করি, তার কারণ আমার কাছে মনে হয় এই মানুষটি সৎ, কিন্তু সে মত ঠেকাতে পারতেছে না। এই যে আমাদের এখানে যে সন্ত্রাস হচ্ছে, নানাভাবে মানুষে হয়রানির শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে, মারা যাচ্ছে মানুষ, এগুলো উনি আসলে কঠোরভাবে দমন করতে পারতেছে না। এই জন্যে যেহেতু সরকারের শীর্ষ পর্যায় থেকেই উনাকে কঠোর হওয়ার জন্য কোনো সহায়তা করে না, এই জন্য লোকটা আসলে বেকায়দায় পড়েছে। কিন্তু আমার কাছে মনে হয়, দেখবেন এই সরকার যাওয়ার পর যখন দুর্নীতির ফ্রিজতে আসবে, আমার মনে হয় এই লোকটি দুর্নীতি মুক্ত থাকতে পারে। তার চেহারাটা দেখে আমার তাই মনে হয়। আচ্ছা, এখন হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাপার, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই, আমার চ্যালেঞ্জ, এমন কোন রাজনৈতিক দল নাই যারা ইন্ডিয়ার তোষামত করে না। শুধু একজন মাত্র মানুষ ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, সেই মানুষটির নাম হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সুজাতা 14 নির্বাচনে তাকে অনুরোধ করেছিলেন যে আপনি নির্বাচনে যান, কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ বাইরে বেরিয়ে বলেছিলেন যে সুজাতা ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু আমাদের অনেক ভালো বন্ধু, সেই সুজাতা ইন্ডিয়াকে উনি তোয়াক্কা না করে বলেছিলেন উনারা রিকোয়েস্ট করতেছে নির্বাচন করার জন্য, আমি নির্বাচন করব না। এমন ত্যাগ বাংলাদেশে কোনো মানুষ করে না, কোনো রাজনৈতিক দল করে না। তার কারণ বিএনপি ক্ষমতায় যেতে হলে, তাদেরকে টিকতে হলে ইন্ডিয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। জামাতকে ক্ষমতায় যেতে হলে, টিকে থাকতে হলে ইন্ডিয়া ছাড়া কোনো উপায় নেই। অনেক রাজনৈতিক দল আমি অতীতে দেখেছি যে গোপনে ইন্ডিয়ার কাছ থেকে টাকা নিত, আবার ইন্ডিয়ার বিরোধিতা করতো, ইন্ডিয়ার কথাতেই তারা ইন্ডিয়ার বিরোধিতা করতো। এইরকম রাজনীতিও বাংলাদেশে হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ, তরুণরা কি সে রাজনীতিতে আমাদের যাবে? তরুণরা এখন, তরুণ সমাজ তো আসলে ভারতের এই গোলামিটা পছন্দ করে না। মানুষ তো না, আমরা তো মানুষের গোলামি প্রকৃতিকে করতেছি না, সম্পর্ক কোনো থাকে। রাজনৈতিক দল গোলামি করে না, কোনো এই রাজনৈতিক প্রকৃতির দল তো গোলামি সম্পর্ক করে না। থাকে, ব্যবসা যারা থাকে। যারা ক্ষমতায় ছিল, যেহেতু ইন্ডিয়া আমাদের চতুর্পাশে, শুধু একদিকে বার্মা, তো সেই প্রেক্ষাপটে ইন্ডিয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করি যারা যারা ক্ষমতায় ছিল তারা দেশ চালাবার চেষ্টা করেছে। তার কারণ ইন্ডিয়ার যে অবস্থান, সে অবস্থা ইন্ডিয়ার সাথে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক একটা ব্যাপার ইন্ডিয়ার সাথে। আরেকটা জিনিস দেখবেন যে মানে আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে ইন্ডিয়া বিরোধিতা করা। যে ইন্ডিয়ার বিরোধিতা করতেছে, স্লোগান দিয়েছে, তার পরনের কাপড়টা ইন্ডিয়ার, অথচ সে বিরোধিতা করতেছে। যে ইন্ডিয়ার বিরোধিতা করতেছে, সে যখন অসুস্থ, তাকে যখন অ্যাম্বুলেন্সে বহন করলো, সে অ্যাম্বুলেন্সটি হচ্ছে ইন্ডিয়ার থেকে গিফট দেওয়া বাংলাদেশকে, সে অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে। আমার প্রিয় নায়ককে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, প্রিয় গায়িকাকে লতা মঙ্গেশকর, সব প্রিয় ইন্ডিয়ার, পেজ খাবো ইন্ডিয়ার, অন্য অন্য জিনিস আনবো ইন্ডিয়ার, কিন্তু আমি ইন্ডিয়ার বিরোধিতা করবো। এটা হলো আমাদের একটা ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে। কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে। বাস্তবতা হচ্ছে সকল অবস্থায় আমাদেরকে ইন্ডিয়ার সহায়তা দিতে হবে। আমরা পাকিস্তানপন্থী হয়ে গেছি। পাকিস্তান ভাই আমাদেরকে কি দিয়ে সাহায্য করবে? আমাদের উপর যে নির্মম অত্যাচার জুলুম করেছে পাকিস্তান, আমাদের মা ভাই বোনদের যেভাবে অত্যাচার করেছে পাকিস্তান, এই যে আমাদের ভাইরা মারা বোনরা জীবনের বিনিময়ে স্বাধীনতা নিয়েছে, পাকিস্তান থেকে নিয়েছে। ইন্ডিয়ার সহায়তায় আমরা স্বাধীনতা পেয়েছি। তো আসলে ইন্ডিয়ার বিরোধিতা করা মানে এক ধরনের সাবাসী, মানে সারাদিন ইন্ডিয়াটা খাবো আর রাতের বেলা আমরা ইন্ডিয়ার বিরোধিতা করবো। এইগুলো আসলে যারা না বুঝে কোনো কিছু তারা করে। কিন্তু বাস্তবতা হচ্ছে ও জামাতো ভিতরে ভিতরে যায় ইন্ডিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে। বিএনপি তো করতে আছে, তার কারণ বিএনপি তো অতীতে ক্ষমতায় ছিল, তারা ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে দেশ চালিয়েছে। উপরে যে যত কথাই বলুক, যে যত কথাই বলুক, আপনার ইন্ডিয়ার সহায়তা ছাড়া এই দেশে ক্ষমতা চালানো, দেশ চালানো অনেক কঠিন একটি ব্যাপার। আপনার তিন পাশে ইন্ডিয়া, আপনি কিভাবে চালাবেন? দেখেন ভেনিজুয়েলা, ট্রাম্প বলেছিল যে তুমি অন্য দেশে চলে যাও, কিন্তু সে যায়নি। ট্রাম্পকে সহায়তা করে থেকে পুতিন, ওখানে চায়না, বিভিন্ন দেশ তাকে সহায়তা করেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে। কিন্তু সেই প্রেসিডেন্টকে যখন উঠিয়ে নিয়ে চলে গেল, তো তখন কোথায় গেল পুতিন, কোথায় গেল চায়না? দেখেন সিরিয়া, আমেরিকা তার বিরোধিতা করেছে এবং
পুতিন এবং চায়না এবং রাশিয়া তাদের সহায়তা করছে, কিন্তু এই আসাদকেও কিন্তু ওই দেশ ছেড়ে চলে আসতে হয়েছে। তো লাভ কি হয়েছে? বর্তমান যে প্রেক্ষাপট, আপনি আমেরিকার বিরোধিতা করে আপনি কি টিকতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। দেখেন, শেখ হাসিনা বলেছিল যে আমি সেন্ট মার্টিন দিয়ে দিলে আমেরিকা আমার বিরুদ্ধে থাকবে না। তো কথা তো সত্য। এখন দেখেন, শেখ হাসিনার আরেকটি মারাত্মক ভুল, সে ক্ষমতায় থাকতে থাকতে তার আত্ম অহংকার, আত্মগৌরব এত চূড়ান্ত সীমায় চলে গিয়েছিল যে 24-এর নির্বাচনের আগে আমেরিকা থেকে বলা হয়েছিল তোমরা বিএনপির সাথে আর জাতীয় পার্টির সাথে আলোচনা করো। সেই আলোচনাটা কিন্তু আওয়ামী লীগের পক্ষে করা ছিল অনেক সহজ, 2-3-4 ঘন্টার ব্যাপার ছিল। তাদের যে একটা অপদার্থ সেক্রেটারি ছিল ওবায়দুল কাদের, আওয়ামী লীগের অনেক অপদার্থ নেতা যারা শেখ হাসিনাকে বুঝিয়েছে আমেরিকা কি, আমাদের সামনে আমেরিকা কিছুই না। এই যে তোয়াক্কা না করা এবং আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাজের বুয়ার সাথে তাদের রাষ্ট্রদূতকে তুলনা করা, এই সবকিছুও কিন্তু শেখ হাসিনার পতনের আরেকটি কারণ। এখন আমেরিকা রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়, প্রেসিডেন্টের পরিবর্তন হয়, বিভিন্ন দল, এই দল যায় আরেক দল আসে, তাদের নীতির পরিবর্তন হয় না, তারা কিন্তু তাদের নীতিতে অটুট থাকে। তো সেই প্রেক্ষাপটে আমেরিকা, ইন্ডিয়া, এদেরকে আসলে আপনি মাইনাস করতে পারবেন না, মাইনাস করে রাজনীতি করা যাবে না। তারেক জিয়া গত 17 বছরে অনেক সুসংগঠিত একটি রাজনৈতিক নেতায় পরিণত হয়েছে। সে খুব ভালো করে বুঝে কি করতে হবে কি করতে হবে না। আর জামাত ইসলামের যে ব্যাপার, তারা ক্ষমতায় যাবে, তারা কিন্তু ইতিমধ্যেই, বাংলাদেশের মানুষ আসলে অনেক মানুষকে আবার বোকা মনে হয়, জামাত জামাত করে, তো জামাত ইসলাম ইতিমধ্যে বিএনপির কাছে সারেন্ডার করেছে। বেগম জিয়ার জন্য সে তারেক জিয়ার সাথে দেখা করতে গিয়েছিল, মানে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের ব্যথায় ব্যথিত। ওইখানে জামাতের আমির তারেক জিয়ার সাথে রাজনৈতিক আলাপ করেছেন, আসেন একসাথে মিলে দেশ চালাই। জামাত বুঝতেছে যে তারা একা নির্বাচন করলে তারা 25-30টার বেশি আসন পাবে না। সেই প্রেক্ষাপটে জামাত বিরোধী দলে থাকতে চায় না। বাংলাদেশে বিরোধী দলের কি অবস্থা সেটা কিন্তু আওয়ামী লীগ বা আগে যারা যারা ক্ষমতায় ছিল, 90-এর পর থেকেই কিন্তু যারাই ক্ষমতায় ছিল তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে। জামাত জানে যে বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাবে 200-র উপরে সিট নিয়ে, এবং আমরা যদি জাতীয় পার্টিকে কোনোভাবে ঠেকাতে পারি তাহলে আমরা বিরোধী দল। আর যদি জাতীয় পার্টিকে ফ্রি নির্বাচন করতে দেয় তাহলে আমরা বিরোধী দল হবো। আমরা 30-এর উপরে সিট নিয়ে আমরা বিরোধী দল হবো। আমরা আওয়ামী লীগ ভোট দিতে আসলে তাহলে দেখা যাবে আমরা ক্ষমতা যেতে পারি, 100-এর উপরে সিট পেয়ে বিরোধী দল হতে পারি। তাহলে আওয়ামী লীগ একুল উকুল সব কুলি হারাবে। তা আওয়ামী লীগ থাকতে চায় কেমন? আওয়ামী লীগ, আমরা তো তবু কিছু বিরোধী দল ছিলাম, এটা নাকি আমাদেরকে শেখ হাসিনা বিরোধী দল হতে দেয়নি। এখন রওশন এরশাদ বলেছিল আমার দলের মন্ত্রী এদেরকে বের করে দেন, আমি বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। জামাত সেই ধরনের বিরোধী দল হতে চায় না। জামাত বলে আমি এমপি মন্ত্রী সব হব, সরকারে থেকেই সরকারের বিরোধী দল হব। সেই ধরনের বিরোধী দল জামাত হতে চায়, সুযোগ পেলে কেউ ছাড়তে চায় না। এই দেশ আমাদের, এই দেশকে গড়তে হবে আমাদেরকে। কিন্তু আজকে যে অবস্থা দেশে, যে বিভাজনের রাজনীতি ডক্টর ইউনূস তৈরি করেছেন, 85 বছরের একজন ইউনূসের কাছে আমার অনেক প্রিয় মানুষ ছিল। আমার উনি যখন ক্ষমতায় আসে লাগাতার 3 মাস আমি উনার পক্ষে কথা বলেছি। কিন্তু এই লোকটির কাছে যখন আমি দেখলাম উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, দেশের মানুষকে মবের শিকার করেছে, দেশের মানুষ মারা যাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, উনার কোনো ভূক্ষেপ নাই, কোনো প্রতিকার নাই, উনি কোনো বক্তব্য দেন না। উনি রাজনৈতিক নেতাদের সাথে কথা বলেন, শুধু মুচকে মুচকে হাসেন, কোনো সলিউশন দেন না। এই জিনিসটা আমরা চাইনি। আমরা একজন ডক্টর ইউনূসের কাছে শান্তিময়, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মব মুক্ত একটি দেশ চেয়েছিলাম। হাসিনা আপা, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে যারা সম্মানিত আলোচক তাদের কাছে প্রশ্ন, আমরা কি সেই দেশ পেয়েছি? হাসিনাকে আমরা বিতাড়িত করেছি, তো হাসিনার থেকে ভালো দেশকে আমরা পেলাম? সেই প্রশ্ন জনগণের কাছে। ধন্যবাদ আপা।